আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আবার আপনাদের মাঝে নতুন একটা এপিসোড নিয়ে হাজির হচ্ছি। এপিসোডটির নাম হচ্ছে দুষ্টু জেনের ভালোবাসা। আর দেরি না করে চলুন আমরা গল্প শুরু করি। আর আমাদের চ্যানেল যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এরকম ভৌতিক নতুন গল্প পেতে। বাসর রাতে আয়শার হাত ধরতেই বরাবরই অবাক হয়েছিলাম। আয়শার হাত স্বাভাবিক মানুষের তুলনায় অধিক ঠান্ডা। তাও কিছু না বলে চুপচাপ ছিলাম। কিন্তু রাতে হঠাৎ যখন আয়শাকে জড়িয়ে ধরলাম আমি রীতিমতো আরও বেশি অবাক হলাম। আয়শার শুধু হাত না, বরং পুরো শরীর ঠান্ডা। মনে মনে এইসব অদ্ভুত চিন্তা আসতে লাগলো। আয়শা বলল, কি হলো? সে কবে থেকে দেখছি আপনি কি যেন চিন্তা করছেন। আমি বললাম, না আসলে চিন্তা করছিলাম যে আপনার। আয়শা বলল, আমার কি? আমি বললাম, না থাক, কিছু না, ঘুমিয়ে পড়ুন। আয়শার সাথে পারিবারিকভাবে বিয়ে হয়েছে। আয়শা আগে শুধু আমার সাথে দুইবার দেখা হয়েছিল, আর এই দুইবারই আয়শার সাথে আমার শুধু কথাই হয়েছে। কখনো তাকে ধরার কথা কল্পনাও করিনি। যাক, শরীরের তাপমাত্রা কমে জাতীয় কিছু চিন্তা করে ঘুমিয়ে পড়লাম। কিন্তু সকালে উঠে আয়শা অদ্ভুত সব আচরণ লক্ষ্য করলাম। আমি প্রায় সবসময় সকালে উঠে যাই, অর্থাৎ 5টা-6টার দিকে। কিন্তু আজ আজব হলো, সত্যি 10টার আগে আমার ঘুমই ভাঙেনি। যদিও রাতে অন্য দিনের তুলনায় 1-2 ঘন্টা দেরিতেই ঘুমাইছিলাম, কিন্তু এত দেরিতে তো আমি ঘুম থেকে উঠি না। ঘুম থেকে উঠতেই আর বড়সড় একটা ধাক্কা খেলাম। টেবিলে হরেক রকমের খাবার সাজানো। যদি গুনে দেখি তাহলে 30 আইটেমের বেশি হবে। কিন্তু এতগুলো খাবার কে খাবে? ঘরে শুধু আমি আর আয়শা থাকি। আমার বাবা মা থাকে গ্রামে। বিয়ের পরে তারা বলেছে বৌমাকে নিয়ে শহরে যেতে। তারা কিছুদিন পরে আসবে। এগুলো খাবার দেখে মনে মনে কল্পনার রাজ্যে ডুব দিলাম। একটা মেয়ের পক্ষে এতগুলো খাবার বানানো সম্ভব? আয়শা প্রত্যেকটা কাজ আমাকে রীতিমতো অবাক করছে। আয়শা বলল, কি হলো, এভাবে কি দেখছেন? আমি বললাম, না মানে, এতগুলো খাবার কে খাবে? আয়শা বলল, কেন, আপনি খাবেন? আর কোনো কথা হবে না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার রেডি করছি। মনে মনে চিন্তা করতে লাগলাম, এই মেয়ের কাজ সব অস্বাভাবিক কেন? শুধু সকালে নয়, দুপুরে, সন্ধ্যা ও রাতে প্রায় হরেক রকমের খাবার ব্যবস্থা করেছে। সারাদিন শুধু কাজ করলে একটু বিশ্রাম নিতে দেখলাম না। হিসাব করে দেখলাম প্রায় 16 ঘন্টার অধিক কাজ করেছে। বিষয়টা আমাকে আরও বেশি অবাক করলো। কিন্তু আরেকটা বিষয় জানলে আপনারাও অবাক হবেন। মেয়েটি সারাদিন কাজ করেছে, অথচ কিছুই খায়নি। আমি অনেক জোর করেছি খাওয়ার জন্য। যতবারই বলেছি কিছু খেয়ে নাও, সে বলেছে তার খিদা নেই। তার কি কখনো খিদা লাগে না? এখন শুধু মেয়েদের কথা শুনে অবাক হচ্ছি না, বরং ধীরে ধীরে ভয়ও লাগছে। মনে মনে একটা চিন্তা আসছে, মেয়েটি কি মানুষ নাকি জিন? আর এইসব চিন্তা করতে পারছি না। ভয়ের মাত্রাটা অধিক হারে বাড়তে লাগলো। ছাদে গিয়ে জিন নিয়ে কয়েকটি আর্টিকেল পড়তে লাগলাম। জিনেদের স্বাভাবিক কেমন হয়, প্রায় প্রত্যেকটা আর্টিকেলই আমাকে অবাক করছে। কারণ কোনো না কোনো আর্টিকেলে এর সাথে আয়শার মিল রয়েছে। একটি আর্টিকেলে বলা হয়েছে জিনেরা দেখতে স্বাভাবিক মানুষের তুলনায় অনেক সুন্দরী হয়। এই পয়েন্টটাও আয়শার সাথে মিলে গেছে। মেয়েটি দেখতে অসম্ভব সুন্দরী। আর্টিকেল বলা হয়েছে জিনেরা কোনো বিশ্রাম ছাড়াই সারাদিন করতে পারে। কিন্তু অবাক হলেও সত্যি, এই আর্টিকেলটিও আয়শার সাথে মিলে গেছে। আবার আরেকটা আর্টিকেল বলা হয়েছে জিনেদের কখনো ক্ষুধা লাগে না। এভাবে অনেকগুলো আর্টিকেল পড়ছিলাম, কিন্তু একটা আর্টিকেল সত্যি আমার আকর্ষণ কেড়ে নিল। জিনেদেরকে যখন যেটা বলা হয় তারা সেটাই করার জন্য প্রস্তুত থাকে। এই আর্টিকেলটা পড়ে আমার মাথায় কিছু বুদ্ধি আসলো। চিন্তা করলাম আয়শার উপর অ্যাপ্লাইটাও যাবে। আমি নিচে গিয়ে দেখলাম আয়শা কাজ করছে। আমি বললাম, আয়শা একটু এই দিকে আসুন। আয়শা বলল, বলুন। আমি বললাম, সোফায় গিয়ে একটু বসুন। আমি মনে মনে চিন্তা করলাম প্রশ্ন করবে, কী জন্য বসবো, কিন্তু আমাকে অবাক করে দিয়ে সোফায় যেয়ে বসলো। আমার কৌতূহল আরও বেড়ে গেল। আমি বললাম, আমার সাথে রুমে আসুন। আমি আয়শাকে নিয়ে রুমে ঢুকলাম। আমি বললাম, আয়শা, আমাকে একটা গান শোনান। আয়শা গান গাওয়া শুরু করলো খুব মধুর কণ্ঠে। আমি বললাম, আয়শা একটু জানালাটা লাগিয়ে দিন। আয়শা জানালা লাগিয়ে সেখানে দাঁড়িয়ে থাকলো। আমি বললাম, আচ্ছা একটু জানলাটা খুলে দিন। আমি আয়শার ধৈর্য পরীক্ষা করা শুরু করলাম, কারণ একটি আর্টিকেলে বলা হয়েছে জিনেদের অনেক ধৈর্য রয়েছে। আমি বললাম, আয়শা, আবার খুলে দিন, আবার লাগিয়ে দিন, আবার খুলে দিন, আবার লাগিয়ে দিন, আবার খুলে দিন, আবার লাগিয়ে দিন। এভাবে প্রায় অনেকবার বললাম, কিন্তু অবাক করা বিষয়, আয়শা একবারও বিরক্ত না হয়ে আমার হুকুম পালন করলো। যত সময় ঘনিয়ে আসছে আয়শার প্রতি কৌতূহল আমার ততই বেড়ে যাচ্ছে। আমি বললাম, আয়শা,
আপনি এখানে আমার সামনে আপনার শারীরিক সমস্ত কাপড় খুলে ফেলুন। মনে করলাম লজ্জা পাবে আর বলবে আমার লজ্জা লাগে, আমি পারবো না, কিন্তু আমাকে অবাক করে দিয়ে সাথে সাথে কাপড় সব খুলতে লাগলো। আমি বললাম, আরে না না থাক, লাগবে না, আপনি শুয়ে পড়ুন, আমি একটু পরে ঘুমাবো। এই বলে বারান্দায় চলে গেলাম। আমার যেন বিশ্বাসই হচ্ছে না এটা স্বাভাবিক কোনো মেয়ে না। মন প্রত্যেকবারই বলছে এটি হলো একটি জিন। তার মানে কি আমি কোনো জিনের সাথে বিয়ে করেছি? আচ্ছা, জিনেদের বয়স তো অনেক বেশি হয়, আয়শাকে গিয়ে জিজ্ঞাসা করা উচিত ওর বয়স কত। আমি বললাম, আয়শা আপনার বয়স কত? আয়শা বলে, এই তো 23। আমি বললাম, ও আচ্ছা 23 বছর। আয়শা বলে, আরে না 2300 বছর। এটা শোনার পর মাথা ঠিক রাখতে পারলাম না, মনে মনে চিন্তা করলাম এখন ঘুমিয়ে নিই, যা চিন্তা করা আগামীকাল করব। আয়শা বলল, দেখুন টেবিলের উপর দুধের গ্লাস রাখা আছে, সেগুলো খেয়ে তারপর ঘুমিয়ে পড়ুন, তার আগে না। যাক, সুন্দর বউ এত সুন্দর করে আবদার করছে, না রেখে পারলাম না। এক ঢোকে পুরো 1 গিলাস দুধ খেয়ে ফেললাম, কিন্তু দুধের স্বাদটি একটু ব্যতিক্রম লাগলো। থাক, হয়তো আমি বেশি চিন্তা করেছি তাই এমন লাগছে। সকালে ঘুম থেকে উঠে দেখলাম আজকেও লেট, 11টা বাজছে। আজকে অফিসে গেলে বস নিশ্চয়ই রাগ করবে। অফিস যাওয়ার জন্য বের হলাম, ঠিক তখনই আয়শা আমাকে অবাক করে দিয়ে বলল, আয়শা বলল, এই নিন টিফিন বক্স আপনার জন্য। আমি বললাম, এতগুলো খাবার কি আমার জন্য নাকি পুরো অফিসের সব স্টাফদের জন্য? গুনে গুনে দেখলাম গতকালের থেকে আজকে দ্বিগুণ খাবার বানিয়ে রেখেছে। মনে মনে চিন্তা করলাম, এমনি তো আজকে অফিসে লেটে যাচ্ছি, বস বকা দিবে, তার থেকে ভালো বউ এতগুলো খাবার বানিয়েছে, এগুলো যদি নিয়ে গিয়ে বসকে দেখায় তাহলে বস নিশ্চয়ই খুশি হবে। দুটো সিএনজি ঠিক করে খাবারগুলো নিয়ে অফিসে রওনা দিলাম। এতগুলো খাবার দেখে শুধু বস না, বরং সব কলিগরাই খুব খুশি। বস বলল, আমি তো আজকে তোমাকে বকা দেওয়ার জন্যই প্রস্তুত হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন দেখছি বিয়ে করে তুমি আরও ভালো হয়ে গেছো, সবার জন্য খাবার এনেছো, ধন্যবাদ। দুপুরের দিকে লাঞ্চের সময় সবাই আয়শার বানানো খাবারগুলো খাচ্ছে আর তারিফ করছে। বস বলল, কোন হোটেল থেকে এনেছো? আমি বললাম, আমার বউ বানিয়েছে। বসও রীতিমতো অবাক, এতগুলো মানুষের খাবার একজন বানিয়েছে আর সবগুলোই সুস্বাদু। মনে মনে খুশি হলাম, চিন্তা করলাম এইভাবে যদি বউয়ের খাবার বানাতে থাকে তাহলে আমার প্রমোশন নিশ্চয়। অফিস শেষ করে বাসায় ফিরছিলাম, ঠিক এমন সময় আমার হাসিবের সাথে দেখা। হাসিব আমার বন্ধু, 1 মাস আগে হঠাৎ করে তার সাথে এক রাতে পরিচয় হয়। কিছুদিনের মধ্যে আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক তো গড়ে ওঠে, কিন্তু আমার বিয়েতে তাকে দাওয়াত দিলে সে তার ব্যবসায়িক কাজের জন্য আসতে পারেনি। আমি বললাম, হাসিব চিনছিস আমাকে, কেমন আছিস? হাসিব বলল, এই তো ভালো আছি, তোর বিবাহের জীবনে কেমন চলছে? আমি বললাম, এই তো ভাই ভালোই। আমি যে কত প্যারার মধ্যে আছি সেটা আর হাসিবকে বললাম না। চিন্তা করলাম আগামীকালকে হাসিবকে ঘরে দাওয়াত দিব, তারপর তার সাথে আয়শার ব্যাপারে সম্পর্ক কথা বলবো। আমি বললাম, হাসিব এক কাজ কর, আগামীকালকে তুই আমার বাসায় আয়, একেবারে আমার বউকে দেখবি আর তোর সাথে কিছু সময় কাটালাম। এমনিতেই অফিস থেকে আমি ছুটি নিয়েছিলাম। হাসিব বলল, আচ্ছা আমি বিকালের দিকে আসবো, তারপর সারা রাত আড্ডা দিব। এভাবে দুজনে আরও অনেক কথা বললাম। একটি গুরুত্বপূর্ণ মিটিং আসায় সে চলে যায়। আমি আগামীকালের জন্য প্রস্তুত নিতে থাকি। ঘরে ঢুকতেই দেখলাম আয়শা সবে মাত্র গোসল করে বের হচ্ছে। এই যেন আমি নিজের চোখের সামনে এক অসম্ভব সুন্দরী পরী দেখতে পাচ্ছি। চুল ভেজা, নাকের ডগার সামনে সামনে পানি, ঠোঁটে সম্পূর্ণ লাল। নিজেকে আর ধরে রাখতে পারলাম না, চিন্তা করলাম একটু রোমান্স করবো। যেই গিয়ে আয়শাকে জড়িয়ে ধরলাম। আমি আবার বড় ধরনের শট খেলাম। আয়শার শরীর অনেক ঠান্ডা। আয়শা বলল, দেখুন দুষ্টুমি করবেন না, এইমাত্র অফিস থেকে আসলেন, ফ্রেশ হয়ে আগে আসেন, খাওয়া দাওয়া করুন। মনে মনে আমার চিন্তা করতে লাগলাম আয়শাকে জিন নাকি মানুষ। যাক, অত চিন্তা করে লাভ নেই, আগামীকালকে হাসিব আসবে, তার সাথে কথা বলবো। সকালে ঘুম থেকে উঠে খেয়াল করলাম আজকে আরও দেরি করে ফেলেছি। বউ আজকেও হরেক রকম খাবার রান্না করেছিল, যার ফলে বসের বকা থেকে আবার বেঁচে গেলাম। চিন্তা করতে লাগলাম এইভাবে হরেক রকমের খাবার রান্না করলে আমার বেতন তো খাবারের পিছনেই চলে যাবে। হঠাৎ করে বোর্ড মিটিং আটকে পড়লাম। বোর্ড মিটিং থেকে বের হয়ে দেখি আয়শার অনেকগুলো কল, তাই আর দেরি না করে সাথে সাথে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসার ভিতরে ঢুকে যা দেখলাম তা দেখে স্বাভাবিক কোনো মানুষ ঠিক থাকতে পারবে না। মেঝোতে হাসিবের লাশ পড়ে আছে। হাসিবের শরীরের প্রত্যেকটা অঙ্গ কেটে ফেলা হয়েছে। হাসিবের পা দুটো টুকরো টুকরো করে কাটা হয়েছে, হাত দুটো টুকরো টুকরো করে কাটা ফেলে হয়েছে, এমনকি শরীরে কেটে 2 ভাগ করে ফেলা হয়েছে।
শুধু তাই নয়, হাসিবের যৌন কেটে তার মুখে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তার মুখের শরীর থেকে আলাদা করে ফেলা হয়েছে। আর পাশেই মেঝেতে পড়ে রয়েছে আমার আয়শা। এরকম ভয়ঙ্কর একটি মুহূর্তে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তাড়াতাড়ি আয়শাকে কোলে তুলে নিলাম। বুঝতে পারলাম আয়শা অজ্ঞান। আর 7-5 না ভেবে আয়শাকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। হাসপাতালে আয়শাকে তার স্যালাইন দিল, কিন্তু আজব হলেও সত্যি স্যালাইনে একটি বিন্দু মাত্র আয়শার শরীরে ঢুকছে না। ডাক্তার যখন আমাকে এই কথাটি বলল, আমি সত্যি অনেক অবাক হয়েছিলাম। মনে মনে অনেকটা চিন্তিত হয়েও গিয়েছিলাম। আয়শা বোধ হয় জিনের, কিন্তু পরক্ষণেই আবার হাসিবের কথা মনে হলো। বেচারা কি দোষ করেছিল, তাকে এইভাবে মারলো কারণ কি? আর কেনই বা তাকে এইভাবে মারলো, তাও আবার আমার বাসায়? মনে মনে চিন্তা করছি, কোনো প্রতিবেশী যদি জানতে পারে তাহলে আমার পুরো জীবন শেষ। আয়শার মা বাবা দুজনেই চলে আসছেন। তারা এইভাবে আয়শাকে দেখে কান্না করতে লাগলেন। তাদের কি বলে সান্ত্বনা দেব আমি নিজেও বুঝতে পারছিলাম না, কারণ আমি নিজেও চিন্তিত। আয়শার মা বলল, বাবা এগুলো কেমনে হয়েছে? আমি বললাম, আমি অফিস থেকে এসেই দেখলাম আয়শা এইভাবে পড়ে আছে। একটু পরে ডাক্তার বের হলো। ভয় পাওয়ার কিছুই নেই। খেয়াল করলাম আয়শার কেবিন থেকে তার বান্ধবী রিয়া বের হলো। সে বিয়ের সময় তাকে একবার দেখেছিলাম, এই পর্যন্ত আর কোনোদিনও দেখিনি। কিন্তু মেয়েটি দেখতে খুবই রহস্যময়, তেমন কোনো কথা বলে না, সবসময় চুপচাপ থাকে। আর আমার দিকে এমনভাবে তাকিয়েছে যেন এখন আমাকে খেয়ে ফেলবে। মেয়েটিকে দেখলে আমার ভয় লাগে, কিন্তু এখন চিন্তা করার বিষয় হচ্ছে এই মেয়েটি কেবিনে আসলো গেল কিভাবে? আমি তো আয়শার কেবিনের পাশে দাঁড়িয়েছিলাম, আমি তো খেয়াল করলাম না এই মেয়েটি কেবিনে ঢুকতে। মনে মনে চিন্তা করতে লাগলাম, পুরো পরিবার এত অদ্ভুত কেন? পুরো পরিবারকে অদ্ভুত বলার কারণ রয়েছে। আয়শার এত কিছু হয়ে গেল, অথচ আয়শার আব্বু একটু কান্না করলেন না, বরং একই রকমভাবে আমার দিকে তাকিয়ে থাকলেন যেন আমি সব কাজ করেছি। মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম। মোটামুটি ধারণা করে ফেললাম যে এই পুরো পরিবারটি জিনের পরিবার। আয়শা কিছুক্ষণের মধ্যে সুস্থ হয়ে উঠলেন। হঠাৎ করে যখন আয়শার বাবা বললেন আমার বাসায় যাবেন, ঠিক তখনই আমার বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভব করতে লাগলাম। আয়শার বাবাকে কিভাবে বলবো যে আমার ঘরের মধ্যে একটি মানুষের লাশ টুকটো টুকটো করে পড়ে রয়েছে? আয়শার বাবা বলল, কি হলো চলো। আমি বললাম, আয়শা আরেকটু সুস্থ হয়ে যাক, তারপর যাব। আয়শার বাবা বলল ধমুকর সুরে, তোমার থেকে এত মাথা ঘামাতে হবে না। আমার মেয়ে সুস্থ হবে নাকি অসুস্থ হবে সেটা আমি দেখব। তোমাকে বলছি চলো, আর এখনই যেতে হবে। আমি বললাম, আসলে বাসায় তো একটি। আমি আমার পুরো কথা শেষ করার আগেই আয়শার বাবা সজোরে আমাকে থাপ্পড় মেরে দিলেন। অ্যাটলিস্ট এটা আশা করিনি ওনার থেকে। কোনো কিছু যাচাই বাছাই করা ছাড়াই একজন মানুষকে থাপ্পড় মেরে দিলেন। দেখলাম আয়শাও চুপ করে আছে, কিছুই বলছে না। অপমানের চোখে বেড়ে জল পড়তে লাগলো। চিন্তা করলাম যা হবার হোক, তাদেরকে বাসায় নিয়ে যায়, তারপর পুরো ঘটনা খুলে বলবো। বাসায় ঢুকতে আবার আমি শট। কিছুক্ষণ আগে যে হাসিবের লাশ দেখলাম সেটা কোথায় গেল? পুরো রুমে ছিটিয়ে ছিটিয়ে ছিল রক্ত, কিন্তু এখানে কোথায় রক্তের ছোটা ফোটাও নেই। কোথায় গেল সবগুলো? আরও অবাক করা বিষয় হচ্ছে যে ঘরের মধ্যে আয়শার বান্ধবী রিয়া ও আরেকটি ছেলে রয়েছে। ছেলেটিকে দেখে একরকম কবিরাজের মতো লাগছে। কবিরাজ না বললেও মোটামুটি ভণ্ড হুজুরের মতো লাগছে। পুরো শরীরে কম করে হলেও 10 থেকে 15 রকমের তসবিহ পড়ে আছে। কবিরাজ ইশারা করলেন আমাদের সবাইকে ঘরের ভিতরে ঢুকে বললেন। রিয়া বললেন, ইনি হলেন কবিরাজ মিজান। মিজান বলল, কালো জাদু মানে কিছু বোঝেন আপনারা? আমি বললাম, হ্যাঁ, একটা সিনেমায় দেখেছিলাম। কথা শেষ করতে না করতেই আয়শার বাবা সজোরে আরেকটা থাপ্পড় বসিয়ে দিলেন। এবার অপমান বোধ হলো না এবং একটু অবাক হলাম। যাক, অত অবাক হওয়ার কিছুই নেই, আমার সিনিয়র মানুষ আমাকে মারতেই পারে। মিজান বলল, এই ঘরে কোনো এক ব্যক্তির উপরে কালো জাদু করা হয়েছে। মিজান তার ব্যাগ থেকে একটা হার বের করলো। হাড়ের দুপাশে লাল লাল কী যেন কতগুলো লাগানো। মিজান বলল, হাড়টি কিছুক্ষণ পর নিজে নিজেই ঘুরবে, আর ঘুরে যার কাছে থাকবে সেই ব্যক্তির উপরে কালো জাদু করা হয়েছে। হাড় নিজে নিজে ঘুরতে লাগলো এবং হঠাৎ করে হাড়টি ঘুরতে ঘুরতে আয়শার সামনে এসে থামলো। তার মানে আয়শার উপর কালো জাদু করা হয়েছে। মিজান তার ব্যাগ থেকে একটি বোতল বের করলো। বোতলের মধ্যে লাল কালারের কিছু পানি আছে। সাথে সাথে পানিগুলো নিয়ে আয়শার মুখের উপর মারলো। কিছুক্ষণের জন্য সব কিছু আমরা সিনেমার মনে হচ্ছিল, কিন্তু পরক্ষণে আমি ভয় পেয়ে গেলাম। আয়শা পাগলের মতো করছিল। মনে হচ্ছিল আয়শার শরীর থেকে কিছু একটা বের হয়ে যাচ্ছে। কেউ তার শরীর থেকে তার আত্মা বের করে নিয়ে যাচ্ছে। পাগলের মতো ছটফট করছিল। আর মিজান অনাবধ তার মুখের উপর পানি মারতে লাগলো। হঠাৎ করে
আয়শা আবার স্বাভাবিকভাবে সোফায় বসে পড়ল। মিজান বলল, কি হয়েছে বলো? আয়শাকে উদ্দেশ্য করে। আয়শা চারিদিকে দেখলো যে আমার দিকে নজর পড়লো, সাথে সাথে সে আমাকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না করতে লাগলো। আমি বললাম, কি হয়েছে, এভাবে কান্না করছো কেন? আয়শা বলল, আপনি খারাপ। আপনাকে আমি কতগুলো কল দিয়েছি, কিন্তু আপনি একবার আমার কল ধরেননি। আপনার এই বদমাই বন্ধুটি এসে আমার সাথে খারাপ ব্যবহার করছিল। আমি যখন তাকে বাধা দিই তখন সে আমাকে থাপ্পড় মারলো। তারপর আমার কিছু মনে নেই। তার মানে হাসিব আয়শার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল। কিন্তু কেন? হাসিব তো এমন ছেলে না। হাসিব অন্তত নগ্ন ভদ্র ছেলে। গত 1 মাস আগে যখন হাসিবের সাথে আমার দেখা হয়, তখন হাসিব প্রথম আমার সাথে কথা বলতে ভয় পেলেও কিছুদিনের মধ্যে আমার ভালো বন্ধু হয়ে যায়। কখনো কোনো মেয়েকে নিয়ে কথা বলতে দেখিনি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, হাসিব কেন এইসব করবে? মিজান বলল, বাহাদুর, এই মেয়েকে তুমি শুয়ে দিয়ে আসো। আয়শার শরীরের তাপমাত্রা এখন অনেকখানি গরম, প্রায় স্বাভাবিক মানুষের মতো। মনে হচ্ছে আয়শার শরীর থেকে জিনটা চলে গেছে। মনে মনে একটু খুশি হলাম। মিজান বলল, তুমি কিছু বুঝেছো? আমি বললাম, কিছুই তো বুঝতে পারছি না কি হচ্ছে। মিজান বলল, তোমার বন্ধু আসিফ যখন আয়শার সাথে খারাপ ব্যবহার করছিল, তখন আয়শার সাথে থাকা জিন তার শরীরের ভিতর ঢুকে হাসিবকে মেরে টুকরো টুকরো করে ফেলে। আর ওই জিন কালো জাদুর মাধ্যমে আয়শার কাছে এসেছিল। আমি বললাম, ওই কালো জাদু কে করেছে? মিজান বলল, হাসিব। সত্যি অবাক করার মতো বিষয়, হাসিব আয়শার উপর কালো জাদু কেন করলো? তার মানে কি হাসিব আগে থেকে আয়শাকে চিনতো? আমি বললাম, এই জিন থেকে বাঁচার কি কোনো উপায় নেই? মিজান বলল, অবশ্যই আছে। মিজান ব্যাগ থেকে একটু পুতুল বের করছে, আর সেটা একটু পর পর দেখছে। আর কি যেন বলে পুরো ঘরে হাঁটছে। মিজান হাঁটছে আর আমি হাসিবের লাশের ব্যাপারে চিন্তা করছি। কোথায় গেল এই লাশ, আর কেনই বা মারলো হাসিবকে? মিজান বলল, তুমি নিশ্চয়ই হাসিবের লাশের ব্যাপারে চিন্তা করছো, তাই না? আমি কিছু না বললে শুধু মিজানের দিকে তাকিয়ে থাকলাম। হয়তো মিজানও বুঝতে পেরেছে। মিজান বলল, কিছু চিন্তা করো না, হাসিবের লাশ আমি ঠিক জায়গায় রেখে এসেছি। যেখান থেকে এই জিন এসেছে সেখানেই রেখে এসেছি। কেউ তোমাদেরকে সন্দেহ করবে না। যদি চাও এই জিন তোমাদেরকে চিরজনের জন্য ছেড়ে চলে যায়, তাহলে তোমাদের 2 দিনে একটি কাজ করতে হবে। আমি বললাম, আয়শার জন্য আমি সব কিছু করতে রাজি, আপনি শুধু বলুন কি করতে হবে। মিজান বলল, 2 দিন তোমাদের থেকে সব মানুষের সাথে সম্পর্ক যোগাযোগ বন্ধ রাখতে হবে। তোমাকে একটু বুঝিয়ে বললেই তুমি বুঝে যাবে। 48 ঘন্টার একটি মন্ত্র কাজ করব। এই 48 ঘন্টা তোমার ঘরের কেউ আসতে পারবে না, বাইরেও কোনো কিছু ঘরে প্রবেশ করানো যাবে না। জিনটি যে কোনো মুহূর্তে তোমার উপর আক্রমণ করতে পারে, তাই তোমার থেকে সবসময় সচেতন থাকতে হবে। আমি বললাম, আজব, আমার উপর আক্রমণ করবে কেন? আমি কি করলাম? মিজান বলল, এখন আমি আর কিছুই বলতে পারবো না। তুমি কি করেছো সব কিছু আমি 48 ঘন্টা পরে বলবো। যদি পারো তাহলে আয়শা থেকে একটু দূরত্ব বজায় রাখবে। এ কথা বলে মিজান, রিয়া, আয়শার মা ও বাবা সবাই ঘর থেকে চলে গেলেন। মনে মনে চিন্তা করতে লাগলাম, এ যেন কোনো হরর মুভি দেখছি। কোনোদিন এইসব বিষয় নিয়ে চিন্তা না করলেও এখন একটু একটু চিন্তা করছি। আমার শরীর ভারী ভারী লাগছে। সোফায় বসে চিন্তা করতে লাগলাম, কি হচ্ছে আমার সাথে। 2-3 দিনে আমার জীবন সম্পূর্ণরূপে পাল্টে গেল। কিছুদিন আগে যদি এই বিয়েটি না করতাম, তাহলে হয়তো এখন আমি খুব সুখে জীবন যাপন করতে পারতাম। কিন্তু কি করব কিছুই বুঝতে পারছি না। 48 ঘন্টার জন্য সবার সাথে সমস্ত কন্ট্রোল অফ রাখতে বলেছে। আমার যতটুকু ধারণা, কারো যদি করা হয় কাউকে পাওয়ার জন্য বা কারো ক্ষতি করার জন্য, তাহলে কি হাসিব আয়শাকে পাওয়ার জন্য এইসব করেছে? কিন্তু হাসিব আয়শাকে চিনবে কীভাবে? তাদের কি কোনো সম্পর্ক রয়েছে? তাই নিজে নিজেই চিন্তা করতে লাগলাম, কি হচ্ছে, কেন হাসিবকে মারা হয়েছে, কে এই জিন, আয়শার শরীরে কেন ঢুকেছে, আমাকে কেন মারবে, হাসিব কেন আয়শাকে কালো জাদু করেছে? এতগুলো প্রশ্ন আমার মাথায় ঘুরছিল। কখন যে ঘুমিয়ে পড়লাম আমি নিজেও জানি না। হঠাৎ করে দেখলাম আয়শা একটি ধারালো ছুরি নিয়ে আমার বুকের উপর সজোরে আক্রমণ করলো, আর সাথে সাথে আমি সেখানেই মারা গেলাম। সাথে সাথে চোখ খুলে গেল। তার মানে নিশ্চয়ই এটা স্বপ্ন ছিল। খেয়াল করে দেখলাম আমার শরীর প্রচণ্ড ভারী মনে হচ্ছে। ভালো করে চোখ মেলে তাকাতেই দেখলাম আয়শা আমার গায়ের উপর, আর তার হাতে ধারালো ছুরি। আমি কিছু বুঝে ওঠার আগে সেই ছুরি দিয়ে সজোরে আমাকে আঘাত করলো। আমি সাথে সাথে আয়শাকে ধাক্কা দিলাম। ছুরি আঘাতে হাতের কিছু অংশ কেটে গেছে। যেহেতু সোফায় শুয়েছিলাম, আমি ধাক্কা দিতেই আয়শা মেঝেতে পড়ে গেল, আর মেঝেতে পড়ার সাথে সাথে অজ্ঞান। আমার মনে হয় আয়শার ভিতরে জিনটা আবার ঢুকেছে। না, এখন আর অত কিছু ভাবলে চলবে না। মেয়েটাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। সোফা থেকে পড়ার কারণে মেয়েটি নিশ্চয়ই ব্যথা পেয়েছে। আয়শাকে কোলে তুলে নিলাম। যে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে দরজা খুললাম, দেখলাম রিয়া দাঁড়িয়ে আছে, আর তার সাথে
একটি অ্যাম্বুলেন্স। কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। রিয়া তো চলে গিয়েছিল, তাহলে রিয়া এখানে কি করছে? রিয়া বলল, এত অবাক হতে হবে না দুলা ভাই, আপনি তাড়াতাড়ি আয়শাকে অ্যাম্বুলেন্সে ঢোকান। আমি তো অ্যাম্বুলেন্স আপনার জন্য এনেছিলাম। আমি বললাম, আমার জন্য কেন? আয়শার আব্বু বলল, দেখো বাবা, অত কথা বললে লাভ নাই, তুমি তাড়াতাড়ি আয়শাকে অ্যাম্বুলেন্সে ঢোকাও। আমি কিছুই চিন্তা করতে পারছি না কি হচ্ছে। কিছুক্ষণ আগে আয়শার যে পরিবার দেখেছিলাম, এখন সেই পরিবারের সাথে কোনো মিলই নেই। যে রিয়া আমার সাথে কখনো কথা বলেনি, সেই রিয়া এখন আমাকে দুলাভাই ডাকছে। আয়শার আব্বু, সে তো কথা কম থাপ্পড় বেশি মেরেছিল, আর এখন আমাকে বাবা বাবা করে ডাকছে। আয়শার কেবিন থেকে একজন ডাক্তার বের হলেন, কিন্তু ডাক্তারকে দেখে অনেক বড় ধরনের শেখা খেলাম। এই ডাক্তার তো দেখতে হুবহু মিজানের মতো, শুধু লম্বা লম্বা চুল আর লম্বা লম্বা দাড়ি নেই, বাকি পুরোটাই মিজানের মতো। আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। মিজান বলল, যদি তুমি আয়শাকে ধাক্কা না দিতে তাহলে জানি না কি হতো। আমি মিজানের কোনো কথার উত্তর দিতে পারছিলাম না, শুধু অবাক হচ্ছিলাম এইসব আমার সাথে কি হচ্ছে। রিয়া বলল, মিজান, তুমি আর দুলাভাই আমার সাথে আসো তোমার পাশের কেবিনে। একটু পরে তিনজন মিলে পাশের কেবিনে বসলাম। কেবিনে তেমন কেউ নেই, শুধু আমরা তিনজনই আছি। রিয়া বলল, দুলাভাই, আপনি নিশ্চয়ই চিন্তা করছেন কি হচ্ছে এগুলো, তাই না? আমি এখনও কিছুই বলছি না, কারণ কিছু বলার মতো ভাষা আমার কাছে নেই। কি জিজ্ঞাসা করব সেটাও বুঝতে পারছি না। রিয়া বলল, দুলাভাই, আমি আপনাকে একদম শুরু থেকে বলি, তাহলে আপনি বুঝবেন। আপনার ওয়াইফ আয়শা একটি যমজ বোন ছিল, যার নাম সামিরা। কথাটা 26 মার্চ 2019 সালে, আজ থেকে প্রায় 1-1.5 বছর আগের কথা। সেই দিন সামিরা ও আয়শা মিলে একটি ট্যুরে যাওয়ার কথা ছিল। যেহেতু দুজনে সমবয়সী ছিল, তাই দুজনে যেখানেই যেত একসাথেই যেত। কিন্তু সেই দিন হয়েছিল ব্যতিক্রম, আর ওই ব্যতিক্রমের ফলে এক বাবা তার মেয়েকে হারিয়েছিল, এক মা তার মেয়েকে হারিয়েছিল, আর এক বোন তার ভালোবাসার বোনকে হারিয়েছিল, আর আমি আমার প্রিয় বান্ধবীকে হারিয়েছিলাম। রিয়া যা বলছে প্রায় সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমাকে চুপ থাকতে দেখে রিয়া আবার বলা শুরু করলো। রিয়া বলল, সেই দিন সামিরা ট্যুরে গিয়েছিল ঠিকই, কিন্তু আর ফিরেনি। আমরা সামিরাকে প্রায় সব জায়গায় খুঁজেছিলাম, কিন্তু কোথাও পাইনি। ঠিক 14 এপ্রিল সামিরা একটা কল আসে, আর তার কলের মাধ্যমে আমরা জানতে পারি টানা 20 দিন তাকে একটি জায়গায় আটকে রেখে ধর্ষণ করা হয়েছে। আর সেই ধর্ষণকারীদের ব্যাপারে তেমন কিছু বলতে পারেনি, শুধু নামটি বলতে পেরেছিল। একজন নাম হাসিব, একজন নাম বাহাদুর। বাহাদুর নামটি শোনার সাথে সাথে আমি এক লাফ দিয়ে কেবিন থেকে বিছানার উপর দাঁড়িয়ে গেলাম। এই যেন কোনো বাংলা সিনেমার শুটিং হচ্ছে, আর জোরে করে আমাকে ভিলেন বানানো হচ্ছে। আমি বললাম, আপনার মাথা ঠিক আছে? আপনি কি বলতেছেন? আমি আমার বউ ছাড়া পৃথিবীর সব মেয়েকে বোনের নজরে দেখি। রিয়া বলল, আরে দুলাভাই, পুরো কথাটা তো শুনুন। সেদিন সামিরা বলতে পারছিল না তাকে কোথায় আটকে রাখা হয়েছে। আমরা তার নাম্বার ট্র্যাক করে তার লোকেশন খুঁজে বের করেছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখতে পেলাম সামিরার মৃতদেহটি পড়ে আছে। তার মানে ওই দুইজন ধর্ষণকারী সামিরাকে মেরে ফেলেছে। সামিরাকে যে দুইজন ধর্ষণ করেছিল, ওদের দুজনের কাউকে আমরা চিনছিলাম না, শুধু নামটি জানতাম, হাসিব আর বাহাদুর। তারপর আমরা সেখানে স্থানীয় মানুষের থেকে খোঁজ নেওয়া শুরু করলাম। সবার মতে হাসিবের নামে একজন ছেলে এখানে প্রায় আসতো, কিন্তু বাহাদুরকে কেউ চিনত না। স্থানীয় ব্যক্তিদের মধ্যে আমরা হাসিবের একটি ছবি পেয়েছিলাম, কিন্তু বাহাদুরের কোনো ছবি পাইনি। আমরা জানতাম যে এই দেশে যদি আরও সামিরা ধর্ষণের বিচার চাই, তাহলে সেটি কোনোদিনে পাবো না। তাই সামিরা পুরো পরিবার চিন্তা করলো ওই দুজন ধর্ষণকারীকে তারা সবাই মিলে শাস্তি দেবে, কিন্তু শাস্তি দেওয়ার জন্য তো আগে ওই দুজনের পেতে হবে, তাই না? আমরা অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু তাদের দুজনে কাউকে পেলাম না। আপনি যেই কোম্পানিতে কাজ করেন, সেই কোম্পানিটা আমার আঙ্কেলের। 1 মাস আগে আঙ্কেল জানালো যে ওনার কোম্পানিতে বাহাদুর নামে একজন ছেলে কাজ করে, যার একটি বন্ধু আছে হাসিব নামে। তখন আমরা মোটামুটি ধারণা করলাম হয়তো আপনিও সামিরার ধর্ষণকারী। আর যখন আপনার বন্ধু হাসিবের সাথে আমার এই ছবি পেয়েছিলাম তার সাথে মিলে যায়, তখন আমরা বুঝতে পারলাম যে আপনার দুজনই ধর্ষণকারী। কিন্তু বলে না, পৃথিবীতে একজনের মতো দেখতে 7 জন আছে, কিন্তু কে জানতো এই দেশেই এক জেলাতেই একজনের মতো দেখতে 2 জন আছে, আর তাদের দুজনের নামও একই। আচ্ছা, হাসিবের সাথে আপনার পরিচয় হয় কেমনে? আমি বললাম, এক রাতে অফিস শেষ করে আসছিলাম, তখন হঠাৎ হাসিবের সাথে আমার দেখা। প্রথম সে আমার সাথে কথা বলতে ভয় পেলেও ও পরবর্তীতে আমার অনেক ভালো বন্ধু হয়ে যায়। হাসিব প্রায় বলতো আমি নাকি দেখতে তার একজন কাছের বন্ধুর মতো, কিন্তু আমি এইসব বিশ্বাস করতাম না। সত্যি আমি জানতাম না হাসিব এত খারাপ একজন মানুষ। আপনারা চাইলে তো
আমাকেও হাসিবের সাথে মেরে ফেলতে পারতেন। এইসব বিষয়ে নাটক করার দরকার ছিল কি? রিয়া বলল, হাসিব যে ধর্ষণকারী এটা আমরাও শিওর থাকলেও আপনি যে ধর্ষণকারী এটা আমার শেয়ার ছিল না। আর তাছাড়াও আমরা আপনাকে এত সহজেই মারতে চাইনি, অনেক কষ্ট দিয়ে মারতে চেয়েছিলাম। আমরা যদি আপনাকে সরাসরি মেরে দিতাম তাহলে হয়তো অনেক ঝামেলা হতো। তাই আমরা চিন্তা করেছিলাম প্রথমে আপনাকে মানসিক দিক দিয়ে মারবো, তারপর আপনাকে শারীরিকভাবে দিয়ে মারবো। যেদিন আয়শার সাথে সামিরার বোন আপনার প্রথম দেখা হয় আমরা মনে করছিলাম আপনি চমকে উঠবেন, কিন্তু আপনি একটুও চমকান নাই, বরং লজ্জায় মাথা নিচে করে রেখেছিলেন। ঠিক তখন থেকে আমাদের অল্প অল্প সন্দেহ হওয়া শুরু করে, আসলে আপনি কি সেই বাহাদুর নাকি অন্য কেউ। বিয়ের পর থেকে আয়শার প্রতি আপনার এত কেয়ার। আর গতকাল যখন আয়শাকে ভর্তি করানো হয়েছিল ঠিক তখনই আমার সন্দেহটা আরও বেড়ে গেল। আসলে কি আপনি সেই বাহাদুর যে সামিরকে ধর্ষণ করেছিলেন? আমি বললাম, তার মানে কি হাসিবকে আপনারাই মেরেছিলেন? রিয়া বলল, সেদিন হঠাৎ করে আপনার কোনো বোর্ড মিটিং আসেনি, বরং বোর্ড মিটিংটা ছিল শুধু একটা বাহানা আপনাকে আটকে রাখার। আপনার থেকে দাওয়াত পর পর হাসিব আপনার বাসায় গিয়ে আয়শাকে দেখে রীতিমতো চমকে ওঠে, কারণ হাসিব জানতো না যে সামিরার আরেকটি জমজ বোন ছিল। হাসিবকে মেরে ফেলার জন্য যখন আয়শা তার কাছে যায় তখন হাসিব নিজেই আয়শার হাতে থাকা ছুরি দিয়ে নিজেকে মেরে ফেলে। হয়তো হাসিব সেদিন বুঝতে পেরেছিল তার মৃত্যু অনেক কাছে চলে এসেছে, তাই সে নিজে নিজে আত্মহত্যা করেছে। আমি বললাম, তার মানে আপনার হাসিবকে মারেননি, ও নিজেই ছুরি দিয়ে নিজেকে মেরেছে আর আপনারা তাকে কেটেছিলেন? রিয়া বলল, হ্যাঁ, বলতে গেলে এক প্রকার আত্মহত্যাই করেছে, কিন্তু হাসিবের আত্মহত্যা করেছে এটা যদি আপনি জানতেন তাহলে অনেক বড় ঝামেলা হতো। তাই এই পুরো ঝামেলাটাকে আমরা ভয়ঙ্করভাবে উপস্থাপন করলাম, অর্থাৎ এক বাহানায় জিনের অপত্য ঘটলো। আমার জামাই মিজানকে বললাম কবিরাজের মতো শাস্তে আর আপনাকে ভয় লাগাতে। কে জানতো আপনি এত ভীতু মানুষ, অল্পতেই ভয় পেয়ে গেলেন। আমরা প্ল্যান করেছিলাম সেই রাতে আপনাকে মেরে ফেলবো, কিন্তু আপনাকে মারার আগেই আমি আরেকটু শিওর হতে চেয়েছিলাম যে আপনি সামিরার ধর্ষণকারী কিনা। আমি ধীরে ধীরে আবার খোঁজ নেওয়া শুরু করলাম, আর অনুসন্ধানের মতে আমি একটা জানতে পারলাম যে বাহাদুর সামিরা ধর্ষণ করেছিল সে গত 6 মাস আগেই একটি কার অ্যাক্সিডেন্টে মারা যায়। ঠিক তখনই আমরা সব বুঝতে পারলাম আপনি সেই বাহাদুর না যে বাহাদুর সামিরাকে ধর্ষণ করেছিল। আমরা জানতাম যে আয়শা আপনাকে ছুরি দিয়ে মারবে, তাই আমরা চিন্তা করলাম একেবারে অ্যাম্বুলেন্স নিয়ে আসি, যে আমরা আপনার দরজায় বেল বাজাবো। ঠিক তখনই আপনি আয়শাকে সাথে করে নিয়ে দরজা খুললেন আর আমাদেরকে দেখলেন। আমি খুব মনোযোগ দিয়ে রিয়ার সব কথা শুনলাম, মনে হচ্ছে কোনো ছোটোখাটো গল্প শুনে ফেললাম। মনের মধ্যে শুধু একটা প্রশ্নই আসছিল, তাই প্রশ্নকে আর না চেপে রেখে রিয়াকে জিজ্ঞাসা করেই ফেললাম। আমি বললাম, আচ্ছা তাহলে আয়শার শরীরে যে জিন আছে ওটা কি সত্যিই? রিয়া বলল, আপনি তো এক মহা বোকা দেখছি, আয়শার শরীরে কোনো জিন নেই। আমি বললাম, কেমনে? আয়শার শরীরটা সবসময় ঠান্ডা থাকতো, তারপর আয়শা বিশ্রাম না নিয়ে অনেকক্ষণ কাজ করতো, আয়শা কিছুই খেত না। এই সবগুলো লক্ষণ তো পুরোপুরি জিনেদের সাথে মিলে যায়। রিয়া বলল, দোলা ভাই, অধৈর্য হলে চলবে না, ওয়েট করুন, আমি আপনাকে পুরো ঘটনা খুলে বলছি। আমরা যদি আপনাকে এমনিতেই বলতাম আয়শার শরীরে জিন আছে তাহলে কি আপনি বিশ্বাস করতেন? অবশ্যই করতেন না, কিন্তু জিনের লক্ষণ দেখতে হবে, তাই না? যার ফলে আয়শা সবসময় তার শরীরে ইঞ্জেকশন লাগাতো। ইঞ্জেকশনটি লাগানোর ফলে মানুষ 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত ঠান্ডা থাকে। যদি এটা শরীরের জন্য অনেক ক্ষতিকর, কিন্তু তাও আয়শা তার বোনের ধর্ষণের বিচারের জন্য এটা করতো। আর যখনই আপনি আয়শার কাছে যেতেন আপনার থেকে তার শরীর ঠান্ডা লাগতো। আয়শা যে হরেক রকমের খাবার রান্না করতো এটা সম্পূর্ণরূপেই ভুল। আয়শা কিছুই রান্না করতে জানে না, এবং এইসব খাবার রান্না করা আমরাই পাঠিয়ে দিতাম। আর আপনি মনে করতেন আয়শা সারাদিন কাজ করেছে। আচ্ছা দুলাভাই, আপনার কি মনে আছে আয়শা সবসময় আপনাকে দুধ খেয়ে ঘুমাতে বলতো আর আপনি ঘুম থেকে উঠতে দেরি করে ফেলতেন? আমি বললাম, হ্যাঁ, আয়শা সবসময় আমাকে দুধ খেয়ে ঘুমাতে বলতো। রিয়া বলল, আয়শা আপনার দুধের গ্লাসে সবসময় ঘুমানোর ওষুধ মিশিয়ে দিত, যার ফলে 10টা 11টা বাজার আগে আপনার ঘুম ভাঙতো না। আর ততক্ষণে আমরা আমাদের পুরো প্ল্যান করে ফেলতাম, আর ওই টাইমটাই তাই আয়শা বিশ্রাম নিত। আমি বললাম, তার মানে এত কিছু আমাকে মারার জন্য করা হয়েছিল? রিয়া বলল, আমরা মনে করেছিলাম আপনি সামিরার ধর্ষণকারী, তাই আপনাকে মারতে চেয়েছিলাম। আমি হাসবো কিনা কাঁদবো কিছুই বুঝতে পারছিলাম না, কারণ রিয়া যদি জানতে না পারতো আমি সেই বাহাদুর না যে সামিরাকে ধর্ষণ করেছি, তাহলে নিশ্চয়ই এতক্ষণ আমি 3.5 হাত মাটির নিচে থাকতাম। আমি বললাম, আচ্ছা
হাসিবের লাশ কী করেছেন? রিয়া বলল, কি আর করব, যে জায়গাতে স্বামীরাকে ধর্ষণ করা হয়েছে সেখানে গিয়ে হাসিবের লাশ পুড়িয়ে দিয়েছি। না, এই ফ্যামিলি স্বাভাবিক না, আমি আর কিছুই শুনতে পারবো না। তাতে কেবিন থেকে বের হয়ে আয়শার কেবিনে প্রবেশ করলাম। ঘুমান্ত অবস্থায় আয়শাকে দেখতে পরে থেকে কম লাগছে না। আমি আয়শার দিকে এক নজরে চেয়ে রয়েছি। কিছুক্ষণ পর আয়শা নিজে নিজে চোখ খুললো, আর চোখে খুললেই আমাকে তার পাশে বসে থাকতে দেখে খুবই অবাক হয়েছে। আমি বললাম, কি হলো ম্যাডাম, এতক্ষণ পর তাহলে ঘুম ভেঙেছে তাই না? আয়শা কিছু না বলে কিছুক্ষণ আমার দিকে দেখছে, কিছুক্ষণ পর রিয়ার দিকে দেখছে। হয়তো চিন্তা করেছে তার বোনের ধর্ষণকারী তার পাশেই বসে আছে কেমনে, তার তো আজকে মরে যাওয়ার কথা ছিল। একটু পরেই রিয়া সব কিছু আয়শাকে বুঝিয়ে বলল। আয়শা হয়তো সব কিছু বুঝতে পেরেছে। আমাকে কাছে টেনে পাগলের মতো চুমু খেতে লাগলো। আর এই দৃশ্য দেখে আয়শার পরিবার লজ্জায় কেবিন থেকে বের হয়ে গেল। আমিও মোটামুটি লজ্জায় পড়ে গেলাম। আয়শা বলল কাঁদো কাঁদো গলায়, আমি আসলে জানতাম না যে আপনি। আরে কিছু বলতে পারছো না, শুধু কান্না করছে। থাক, আমি বাধা দেব না, কান্না করতে ইচ্ছা করলে কান্না করুক। আজকে অনেক দিন পর এই পরিবার খুশি, আজকে হলেও একটু প্যান খুলে কান্না করুক। এই পুরো পরিবারের উপরে গত 1 বছর ধরে যত কষ্ট গিয়েছে সেটা নিজের কানে না শুনলে বুঝতামই না। একটা পরিবার কতটা কষ্টের মধ্যে থাকলে এভাবে মানুষের মারতে পরিকল্পনা করে আমার জানা নেই। সত্যি আমাদের দেশের সিস্টেমের দিক নষ্ট হয়ে যাচ্ছে, আর এই সিস্টেম নষ্ট হওয়ার ফলে অনেকগুলো জিনের অতিক্রমণ হচ্ছে। যদি আমরা চাই এইসব জিনের অতিক্রম হওয়া বন্ধ হোক, তাহলে এখন আমাদের সিস্টেম পরিবর্তন করতে হবে। আয়শার পুরো পরিবার আজকে খুশি, কারণ তারা তাদের মেয়ে বোনের বান্ধবীর ধর্ষণের বিচার করে ফেলেছে। হয়তো তারা নিজের হাতে একজনকে মারতে পারেনি, কিন্তু তাও তাদের কোনো অপেক্ষা নেই। বরং দিন শেষে এটাই বলেই তারা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করবে যে তাদের মেয়ে বোন বান্ধবীর ধর্ষণকারী আর এই পৃথিবীতে নেই। কেবিন থেকে স্পষ্ট দেখা যাচ্ছে রিয়া মিজানকে জড়িয়ে ধরে আছে, আয়শার বাবা আয়শার মাকে জড়িয়ে ধরে আছে, আর আমিও আমার জিন থুক্কু বউ থুক্কু আয়শাকে জড়িয়ে ধরে আছি। কিছু গল্প সমাপ্তির মধ্যেই অন্য গল্প সূচনা হয়। হয়তো সেদিন সামিরার গল্প সমাপ্তির কারণেই আজকে আমরা আরও আয়শার গল্প সূচনা হলো, সমাপ্ত। আর অবশ্যই যারা আমাদের পুরো গল্পের পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর গল্পটি কেমন হলো আমাদেরকে জানাতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরে কোনো নতুন গল্পে।